কৃষক বন্ধু, আমরা যারা আলু চাষ করি অবশ্যই আমরা প্রত্যেকেই জানি যে আলু চাষে বিভিন্ন রকম সার প্রয়োগ করা হয়। এক একজন কৃষক বন্ধু এক এক রকম সার ব্যবহার করেন। কেউ বা 10-26-26 এনপিকে সার ব্যবহার করে আলু চাষ করেন, কেউ ডিএপি সার ব্যবহার করে আলু চাষ করেন, আবার কেউ অন্যান্য এনপিকে যেমন 12-32-16 ব্যবহার করে আলু চাষ করেন। আবার বেশিরভাগ চাষি বন্ধুরা রয়েছেন যারা ইউরিয়া, ফসফেট এবং পটাশ একত্রিত মিশ্রিত করে আলু চাষ করেন। তো এই সারগুলো এক এক ধরনের সার ব্যবহার করে এক এক ধরনের মিশ্রণ তৈরি করে বিভিন্ন রকমভাবে আলু চাষ করা হয়। তো এই যে কোনো সার ব্যবহার করে আপনি আলু চাষ করতে গেলে কোন সারগুলো কী পরিমাণ নিতে হবে এবং একই অনুপাতে আপনি ডোজ তৈরি করে আলু চাষ করতে পারবেন, যা থেকে একটা ভালো ফলন নিতে পারেন। এই ডোজটি আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার আলু চাষের জন্য বা অন্যান্য যে কোনো ফসলের জন্য যে কোনো সার ব্যবহার করার পদ্ধতিটি আপনি জানতে পারবেন। আপনার চাষের জন্য যে কোনো সার আপনি ব্যবহার করে সঠিক ডোজ বা অনুপাতে রেখে আপনি সঠিক পরিমাণে ফলন নিতে পারবেন। কৃষক বন্ধু, এখানে আমি নিয়েছি ফসফেট, ইউরিয়া এবং পটাশ, এই তিনটি সারের মিশ্রণ করে কিভাবে আলু চাষ করেছি সেই অনুপাতকে বজায় রেখে বা সেই ডোজটি বজায় রেখে আমি এবার 10-26-26 এনপিকে সার ব্যবহার করব এবং তার সাথে আর কি মেশাতে হবে, কি পরিমাণ মেশাতে হবে সেই বিষয়ে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যে সারগুলো ব্যবহার করেছি তার মধ্যে ছিল ফসফেট অর্থাৎ এসএসপি বা সুপার সিঙ্গেল ফসফেট। এসএসপি ছিল আমার 3 ব্যাগ বা হচ্ছে 150 কেজি। তার মধ্যে ছিল নাইট্রোজেন বা ইউরিয়া ছিল 25 কেজি, আর পটাশ বা এমওপি মিউরেট অফ পটাশ ছিল হচ্ছে 35 কেজি। এই সারগুলো আমি ব্যবহার করেছি। তো এবারে আমি যদি এই সারগুলো না ব্যবহার করে 10-26-26 সার ব্যবহার করি তাহলে কোন সার কী পরিমাণ ব্যবহার করব। যে এই সারগুলো যে আমি ব্যবহার করেছিলাম এর মধ্যে সুপার সিঙ্গেল ফসফেট 3 ব্যাগ বা 150 কেজি নেওয়াতে সেটা কত পার্সেন্টে দাঁড়িয়েছে, বা ইউরিয়া 25 কেজি নেওয়াতে সেটা কত পার্সেন্টে দাঁড়িয়েছে, এবং পটাশ 35 কেজি নেওয়ার জন্য সেটা কত পার্সেন্টে দাঁড়িয়েছে, এটি আমাকে আগে দেখতে হবে। তো এটির জন্য আমি প্রথমেই দেখে নেব 60% থাকে হচ্ছে পটাশ এমওপির মধ্যে, বা যে আমরা প্লেন পটাশ বা বাজারে পাই সেটার মধ্যে আমাদের পার্সেন্টেজ থাকে 60%, এটার মধ্যে থাকে 60%। তার মধ্যে ইউরিয়ার মধ্যে থাকে হচ্ছে 46%, আপনারা বস্তার মধ্যে দেখলেই পেয়ে যাবেন। আর সুপার সিঙ্গেল ফসফেটের মধ্যে থাকে হচ্ছে 16%। তো এই পার্সেন্ট অনুযায়ী এই পার্সেন্টেজ অর্থাৎ আমরা বুঝি 100 ভাগের এত ভাগ। তো এখানে আমরা 100 কেজি যদি নেই তাহলে এই এত পার্সেন্ট পাবো। সেক্ষেত্রে আমি যেহেতু 3 ব্যাগ অর্থাৎ 150 কেজি ব্যবহার করেছি তাহলে কত পার্সেন্ট আমি পেয়েছি, সেখানে আমি ইউরিয়া 25 কেজি ব্যবহার করার জন্য কত পার্সেন্ট পেয়েছি, বা পটাশ 35 কেজি ব্যবহার করার জন্য কত পার্সেন্ট পেয়েছি, এগুলো আমি যদি বের করে দেখি তাহলে আপনারাও হিসেব করে দেখবেন যে 3 ব্যাগ অর্থাৎ 150 কেজি ফসফেটের মধ্যে আমরা ফসফেট পাবো মাত্র 24%, এবং 25 কেজি ইউরিয়ার মধ্যে আমরা ইউরিয়া পাবো হচ্ছে 11.5%, আর 35 কেজি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশের মধ্যে পটাশ পাবো আমরা 21%। তো এই পার্সেন্ট অনুযায়ী আমি যদি অন্য সার অর্থাৎ এনপিকে সার ব্যবহার করি বা 10-26-26 সার ব্যবহার করি তাহলে সেই সারগুলি আমি কি পরিমাণ ব্যবহার করব। এবারে আমি যদি 10-26-26 এনপিকে সার ব্যবহার করি, 10-26-26 এনপিকে, এটির মধ্যে 10% রয়েছে নাইট্রোজেন, 26% রয়েছে ফসফরাস এবং 26% রয়েছে ক্যালিয়াম বা পটাশ। তো এক্ষেত্রে আমি যদি এই একই অনুপাতে সার ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে 26% ক্যালিয়াম রয়েছে, পটাশ রয়েছে, কিন্তু আমার এই অনুপাতে সার নিতে গেলে আমি এখানে নিয়েছিলাম মাত্র 21%। এটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এবারে
26% ফসফরাস, এখানে আমি নিয়েছি 24%। 24-এর জায়গায় 26, এটা ঠিক আছে, 2-1% কোনো ব্যাপার না। এবারে নাইট্রোজেন আমি ইউরিয়া যে নিয়েছি সেটা হচ্ছে 11.5%, কিন্তু এখানে আছে মাত্র 10%। এক্ষেত্রেও ঠিক আছে, কিন্তু ক্যালিয়াম বা পটাশের জন্য আমার যে পরিমাণ প্রয়োজন 21%, এখানে রয়েছে 26%। এখানে 26% অর্থাৎ অনেকটাই বেশি, যেহেতু আমরা প্লেন এমওপির মধ্যে পাই হচ্ছে 60%, সেক্ষেত্রে অনেকটাই বেশি। তাই আমাদের এই 26% পটাশকে কমিয়ে নিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, এনপিকে 10-26-26 আমাদের কম ব্যবহার করতে হবে, তাহলে আমরা কম পাবো। তো এক্ষেত্রে আমি 2 ব্যাগ অর্থাৎ 100 কেজি, এটা কিন্তু 100 কেজির মধ্যে পার্সেন্টেজ, অর্থাৎ 100 কেজি, 100 কেজির মধ্যে আমরা এটা পাই 10%, 26% এবং 26%। সেক্ষেত্রে আমি যদি 50 কেজি ব্যবহার করি তাহলে আমি অবশ্যই কম পাবো। তার জন্য আমাকে কি পরিমাণ কোন সার ব্যবহার করতে হবে, তো আমি যদি এক্ষেত্রে 50 কেজি অর্থাৎ 1 ব্যাগ ব্যবহার করি, 50 কেজি বা 1 ব্যাগ ব্যবহার করলে হচ্ছে আমার কোন সার কি পরিমাণ পাবো, সেক্ষেত্রে আর কোন কোন সার বা হচ্ছে সুপার সিঙ্গেল ফসফেট, ইউরিয়া বা পটাশ, এই সারগুলি কত পরিমাণ শর্ট রয়েছে, সেই শর্টটি আমরা কীভাবে পূরণ করব, এই প্লেন সারগুলো ব্যবহার করব, যার মধ্যে 16% এসএসপি থাকবে, 46% ইউরিয়া থাকবে এবং 60% এমওপি থাকবে। এই সারগুলো আমরা কোন কোন সার কী পরিমাণ ব্যবহার করলে ঠিক একইভাবে, অর্থাৎ এই 3 ব্যাগের অনুপাত হিসেবে আমরা এই অনুপাতগুলি মিলিয়ে নিতে পারবো। তার জন্য আমাদের অবশ্যই সারগুলো অ্যাড করতে হবে। তো এবারে দেখা যাক এই 1 ব্যাগ বা 50 কেজি 10-26-26 নেওয়ার পরে আমরা আরও কোন কোন সারগুলো কতটা শর্ট রয়েছে এবং তার জন্য কত কেজি করে নিতে হবে। তো এক্ষেত্রে যেহেতু 100 কেজি 10-26-26 সারের মধ্যে নাইট্রোজেন রয়েছে বা ইউরিয়া রয়েছে হচ্ছে 10%, ফসফরাস রয়েছে 26% এবং পটাশ রয়েছে 26%, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 24% ফসফরাস, 11.5% ইউরিয়া বা নাইট্রোজেন আর 21% হচ্ছে পটাশ। এখানে আমরা যদি 100 কেজি ব্যবহার করি তাহলে কিন্তু অনেকটা বেশি। তো এটাকে কমানোর জন্য আমরা প্রথমেই 1 ব্যাগ বা 50 কেজি নিয়ে নেব। সেক্ষেত্রে আমাদের 50 কেজি যদি আমরা নেই তাহলে কি পরিমাণ কোন সার পাচ্ছি, তো সেটি জানার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলে আজকের এই ভিডিওটির সাথে সাথে আমার এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন, তারাও যেন উপকৃত হতে পারে। তো কৃষক বন্ধু, চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। এখানে 50 কেজির জন্য আমরা নাইট্রোজেন পাবো হচ্ছে 10%-এর জায়গায় হচ্ছে 5%, আর ফসফরাস পাবো হচ্ছে 26-এর জায়গায় আমরা 13%, এবং ক্যালিয়াম বা পটাশ পাবো আমরা 26-এর জায়গায় হচ্ছে 13%। তো এই হিসেব অনুযায়ী আমাদের পার্সেন্টেজটা মিলিয়ে নেওয়ার জন্য আমরা এই পার্সেন্টেজটা পেলাম। এবারে আমাদের প্রয়োজন হচ্ছে 24%, 11% বা 11.5% অথবা 21%। এটাকে মেলাতে গেলে আমাদের আরও অনেকটাই কিন্তু প্রয়োজন, অর্থাৎ কতটা প্রয়োজন, নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়ার প্রয়োজন হচ্ছে 11.5, সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি মাত্র 5%, তার মানে আমাদের আরও 6.5% প্রয়োজন। এক্ষেত্রে ফসফরাস কত আছে, 13%, আমাদের লাগবে 24%, সেক্ষেত্রেও আমাদের আরও কত পার্সেন্ট প্রয়োজন, 13 থেকে যদি আমরা 24 মেলাতে যাই সেক্ষেত্রে আমাদের আরও 11% প্রয়োজন, তাহলে এখানে লাগতেছে 11%। এক্ষেত্রে আমরা যদি 13% পাই, সেখানে আমাদের পটাশ প্রয়োজন হচ্ছে 21%, সেক্ষেত্রে আমাদের আরও কত পার্সেন্ট প্রয়োজন, 8% প্রয়োজন। তো এবারে এই 6.5% নাইট্রোজেন, 11% ফসফরাস এবং 8% ক্যালিয়াম বা পটাশ, এটা আমাদের নিতে হবে। এটা নিতে গেলে আমাদের
প্লেন ফসফেট, ইউরিয়া এবং পটাশ এই সারগুলো মেশাতে হবে। তো এগুলো আমরা কি পরিমাণ মেশাবো? 6.5% নাইট্রোজেন নিতে হলে আমরা আরও কত কেজি নাইট্রোজেন এখানে অ্যাড করব? এক্ষেত্রে আমাদের প্রায় আরও 14 কেজি নাইট্রোজেন অ্যাড করতে হবে, তাহলেই আমরা 6.5% অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখানে 14 কেজি প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন প্রয়োজন হচ্ছে 14 কেজি। ফসফরাস প্রয়োজন হবে প্রায় 70 কেজি। এক্ষেত্রে আমরা 70-এর জায়গায় 75 কেজিও ব্যবহার করতে পারি, এমনকি আরও বেশি ব্যবহার করতে পারি। কারণ হচ্ছে ফসফরাস আমাদের 100 কেজির মধ্যে মাত্র 16% থাকে, পার্সেন্টেজটা অনেকটাই কম। তাই বিশেষ করে যে সারগুলির মধ্যে পার্সেন্টেজ যত কম রয়েছে সে সারগুলির তফাৎ ততটাই বেশি হলেও তেমন কোনো সমস্যা হয় না। যেমন ফসফেটের মধ্যে 16% ফসফেট রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি 50 কেজির জায়গায় 60 কেজিও ব্যবহার করেন তেমন কোনো তফাৎ আপনি পাবেন না। কিন্তু যেমন পটাশের মধ্যে 60% পটাশ থাকে, অর্থাৎ প্লেন পটাশের মধ্যে আপনি লক্ষ্য করবেন 60% পটাশ লেখা আছে, এখানে 60%, কিন্তু ফসফেটের মধ্যে থাকে মাত্র 16%। এখানে কতটা তফাৎ বুঝতেই পারছেন। এই তফাৎ বেশি, অর্থাৎ 60% পটাশ থাকার জন্য এই পটাশ সার যদি আপনি 50-এর জায়গায় 55 কেজিও ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটা তফাৎ আপনার জমিতে লক্ষ্য করা যেতে পারে। তো অবশ্যই পটাশ সারের পরিমাণটা কম বেশি করার সময় অবশ্যই একটু গুরুত্ব দিয়ে করবেন, কিন্তু সেক্ষেত্রে ফসফেটের পরিমাণ যেহেতু 16% থাকে সেহেতু এক্ষেত্রে আপনার তফাৎ বেশি হলেও তেমন কোনো সমস্যা হবে না। আর ফসফেট ব্যবহার করার জন্য গাছের শিকড় বাকড় বৃদ্ধি হয়, গাছের খাদ্য গ্রহণ করতে সুবিধা হয়, তার জন্য ফসফেট অতিরিক্ত পরিমাণে ব্যবহার হলেও তেমন কোনো সমস্যা হয় না। তবে একেবারেই অতিরিক্ত ব্যবহার করলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনি বেশি পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন না, আপনার জমির উর্বরতা ক্ষমতার উপর নির্ভর করে প্রয়োজন মতো ব্যবহার করবেন। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যদি পটাশ 8% অ্যাড করতে যাই তাহলে প্রায় আমাদের পটাশও 14 কেজির মতো প্রয়োজন হচ্ছে, 14 কেজি। তো আমরা 1 ব্যাগ এনপিকে 10-26-26 নিলে তার সাথে আমরা যদি 14 কেজি নাইট্রোজেন বা ইউরিয়া ব্যবহার করি, 70 কেজি জায়গায় আপনি 2 ব্যাগ নিতে পারেন, অর্থাৎ 100 কেজিও নিতে পারেন। যেহেতু এটা 16% রয়েছে তার জন্য এটা ব্যবহার বেশি পরিমাণে হলেও তেমন একটা তফাৎ আপনি লক্ষ্য করতে পারবেন না। তো যাই হোক, এখানে আমি এই সারগুলো 70 কেজির জায়গায় 2 ব্যাগ ব্যবহার করেছি। তো আপনিও আপনার প্রয়োজন মতো জমির উর্বর ক্ষমতার উপর নির্ভর করে ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখানে আমাদের প্রয়োজন হচ্ছে পটাশ 14 কেজি, এই হিসেবে আমরা অ্যাড করব। তবে এক্ষেত্রে আপনি আর একটা পদ্ধতিতে সারের হিসেবটা মিলিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে, তো এক্ষেত্রে যদি আপনি 1 ব্যাগ বা 50 কেজি 10-26-26-এর পরিবর্তে 80 কেজি 10-26-26 নেন, এই 80 কেজি 10-26-26 এই এনপিকে সারটি নেন 80 কেজি, তাহলে 80 কেজির মধ্যে আপনি এই যে পটাশের যে পরিমাণ, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এই পটাশের পরিমাণ প্রায় 21% আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 20.8% পাবেন। তো 21% বলা যায়। আর এক্ষেত্রে আপনি যদি ফসফরাস পাচ্ছেন 26%, অর্থাৎ এক্ষেত্রে আপনি ফসফরাসও প্রায় সেম পেয়ে যাচ্ছেন, 20% ধরা যায়। কিন্তু এক্ষেত্রে আপনি 80 কেজি নিলে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়ার পার্সেন্টেজ পেয়ে যাচ্ছেন 8%। সেক্ষেত্রে আপনি 8% ইউরিয়া, কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে 11.5%। এই 8 থেকে 11.5% মেলাতে গেলে আপনাকে 3.5 প্রয়োজন হচ্ছে। এই 3.5% ইউরিয়া আপনাকে অ্যাড করতে হবে এক্সট্রাভাবে, এখানে আপনাকে অ্যাড করতে হবে। এক্ষেত্রে আপনি যদি 20% ফসফেট মেলাতে যান সেক্ষেত্রে আপনাকে আবার অ্যাড করতে হবে, কারণ হচ্ছে আপনার প্রয়োজন হচ্ছে 24%। এক্ষেত্রে আপনি শুধু
এই পটাশের পরিমাণটা আর কোনো রকম অ্যাড করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আপনি এই 80 কেজি 10-26-26 সার ব্যবহার করেও আপনাকে শুধু ইউরিয়া এবং ফসফেটের পরিমাণটা অ্যাড করিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো কৃষক বন্ধু, শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও যদি আপনি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বোতামটি লক্ষ্য করতে পারছেন। সেই বোতামে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার পরে যদি আপনার একটুও মনে হয় যে ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।